সবাই চুপ করে বসো। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমাদের জাঙ্গিপাড়া থানার ওসি শ্রী অনিল রাজ মহাশয় এবং চণ্ডীতলা থানার এসআই সিআই চণ্ডীতলা সন্দীপ গাঙ্গুলি মহাশয়। ওনাদের আমরা আটপুর রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগের পক্ষ থেকে অনেক স্বাগত জানাই। তোমরা একটু জোরে করতালি দিয়ে ওনাদের অভিবাদন জানাই। আজকে স্বাধীনতা দিবসের এই সুন্দর আনন্দঘন মুহূর্তে আমরা ওনাদের পেয়ে আমরা সমৃদ্ধ হলাম। আমার বহুদিনের ইচ্ছে ছিল ওনাদেরকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো। আমাদের ছাত্রছাত্রীরা অনেকেই চায় বড় হয়ে পুলিশ ইন্সপেক্টর হবে, হ্যাঁ তাই তো? কারা কারা হাত তোলো, সবাই চায়। বাবা, তো সেজন্য তোমাদের সাথে ওনারা একটু গল্প করবেন, ওনাদের তো স্বাগত জানাবোই। তার আগে আজকে আমাদের সকাল থেকে কি হয়েছে, আমরা জাতীয় পতাকা উত্তোলন করেছি, জনগণ মন গান হয়েছে, তার সাথে অনেক কালচারাল প্রোগ্রাম, পুরস্কার বিতরণী এগুলি হয়েছে। তো প্রথমেই আমরা বেশি সময় নষ্ট না করে আমরা ওনাদের একটু পুষ্পস্তবক দিয়ে বরণ করব। আমাদের ছোট্ট ছাত্রী অনুষ্কা ওনাদের পুষ্পস্তবক দিয়ে বরণ করবে। জোরে হাততালি। এবং আমাদের দিদিমণি ওনাদের একটি বড় পুষ্পস্তবক দিয়েও ওনাদের সমবেতভাবে যুগ্মভাবে আমরা বরণ করব। রামকৃষ্ণ মঠ আঞ্চলিক পক্ষ থেকে জোরে হাততালি। এবারে আমরা আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওনাদের আমরা তার আগে কয়েকটা পুরস্কার আছে, আমরা ওনাদের হাত দিয়ে একটু তুলে দেব। আমাদের এখানে যা অনুষ্ঠান হয়েছে আজকে, আমরা আমাদের যে নাচের টিম আছে তাদের মধ্যে যোগনৃত্যের যারা বিশেষভাবে খুব সুন্দর প্রদর্শন করেছে, যোগনৃত্যের যারা আছো তোমরা চলে এসো। তোমাদেরকে আমরা আমাদের স্যারেরা আছেন, ওনারা তোমাদেরকে একটু পুরস্কৃত করবেন। জোরে হাততালি দেবে ওদের জন্য। কত সুন্দর যোগনৃত্যের অনুষ্ঠান করেছে আমাদের বাচ্চারা, অনেক সকালবেলা এসেছে, সেজন্য ওদেরকে হালকা একটা টিফিন দেওয়া হয়েছে, পরে আর একটু টিফিন দেওয়া হবে। চলে এসো, এসো এসো এসো, জোরে হাততালি। আরেকজন কোথায়? এবারে আমরা চাইব ওনাদের মুখ থেকে কিছু শুনবো আজকে স্বাধীনতা দিবসের এই সুন্দর মুহূর্তে, এবং তোমাদেরকে ওনারা খুব ভালো ভালো কথা বলবেন। আমরা পুলিশ মানেই তো ভয় পাই, কে কে পুলিশকে ভয় পাই? আমি নিজেও ভয় পাই। প্রথমেই আমি প্রণাম জানাই ঠিক আমার সামনে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভগবান এবং আমার শ্রদ্ধেয় মাতা সারদা বন্ধু, এবং আমি শ্রদ্ধা জানাই মহারাজকে যে এইরকম একটা অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করার জন্য। সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা এই সংস্থার সাথে যুক্ত তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং আমার সন্তান তুল্য যে ছোটো ছোটো বাচ্চারা তোমরা আছো, তোমাদেরকে আমার আন্তরিক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তোমাদের আগামী জীবন খুব সুন্দর হোক, তোমরা সবাই নিজের নিজের ক্ষেত্রে দেশের মান উজ্জ্বল করো, এই আশা রাখি ভগবানের কাছে। তোমরা অনেকে পুলিশ হতে চাইছো, আমাদের দেখে বলো কি কেউ ভয় পাচ্ছ। আচ্ছা বলো তো, এই জামা প্যান্ট খুলে যদি আমি কেনার মতো থাকি, বা তোমাদের মতো স্কুল, আমিও তো স্কুলে একদিন পড়েছি, তোমাদের মতো স্কুলে গেছি, পড়াশোনা করেছি, আজকে ভালোভাবে পড়াশোনা করেছি বলে আজকে আমি এই জায়গায় এসেছি। তোমাদের কাজ কি? দেখো, আমি গরিব বড় লোক মানি না, কারণ মানুষ সবাই সমান। এরা যাদের দেখছো, এবং ওখানে যিনি স্বামী বিবেকানন্দ দেব সবার জন্য
উনি শুধু বড় লোক বা গরিবের জন্য না, দুঃখের জন্য নিজের জীবন পাত করে দিয়েছেন। উনিও খুব বড় লোক ঘরের ছেলে ছিলেন, কিন্তু উনি আত্মমানুষের জন্য নিজের জীবনটাকে বিলীন করেছেন। ওনার গুরুদেব ছিলেন মা রামকৃষ্ণ পরমহংসদেব। এই মা, উনি ওনার বাবা মা হিসাবে এনাদেরকেই দেখতেন। আমাদের জয়রামপুর খামারবাটিতে এই বাবা আর মায়ের জায়গা আছে, জানি না তোমরা কজন দেখেছো, তোমাদের এই সংস্থারই আরেকটা সংস্থা ওখানে আছে। তোমরা যে এখানে এসছো সবাই হয়তো গরিব ঘরের, যেটা আমাদের মহারাজ জি বললেন, গরিব ঘরে তোমার বাবা মা খুব কষ্ট করছে তো, কেউ চাষ করছে, কেউ দিনমজুর খাচ্ছে, কিন্তু দেখো তারা হয়তো লেখাপড়া শিখতে পারেনি, তার বাবা মারা অতটা পারেনি, বা এইরকম কোনো সংস্থা তখন ছিল না। তাই তারাও চাইছে যে তোমরা একটুখানি ভালোভাবে পাস করো, পড়াশোনা করো, অন্তত তোমরা বড় হবে, তোমরা যাতে আবার কারো কোনো গরিব মানুষ যারা বাচ্চা আছে তাদেরকে তোমরা পড়াতে পারবে, এবং সেটা বিনা পারিশ্রমিক। আজকে এনারা তোমাদের চেষ্টা করছে, দেখো জামা কাপড়, যারা খুব গরিব, জামা কাপড়, খাওয়া, পড়াশোনা সমস্ত দায়িত্ব নেয়। তা আমাদের দায়িত্ব কি? আমাদের কিছুটা ফিরিয়ে দিতে হবে। আমি তোমায় আজকে একটা লজেন্স দিলাম, তোমাকে তো সেই লজেন্সটা খেয়ে তার মিষ্টতা যখন পেলে, এই লজেন্সটা কেন আমি দিলাম না, তুমি যাতে ভালোভাবে মানুষ হও। সেই মানুষ হলে তবে তো আমার সার্থকতা যে আমি এই মেয়েটাকে এই লজেন্সটা খেতে দিয়েছিলাম, ও আমার লজেন্সটা খেয়ে ও কি সুন্দর পড়াশোনা করে আজকে হয় দেশের ডাক্তার হয়েছে, নালে মন্ত্রী হয়েছে, নালে পুলিশ অফিসার হয়েছে, তাই না? আর পুলিশ কখনো কারণ শত্রু হয় না। আমরা চেষ্টা করি কি, তোমরা যদি কোনো বিপদে যাও, সেই বিপদ থেকে নিয়ে এসে রিহ্যাবিলিটেশন করা, মানে তোমাকে আবার তোমাদেরকে নতুন জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা। কেউ হয়, কেউ হয় না। ধরো আজকে তোমার বাবা মারা কষ্ট করে পড়াচ্ছে, ওই মহারাজরা পড়াচ্ছে, তারপরে তুমি একটা গুন্ডা তৈরি হয়ে যায়, একটা চোর তৈরি হয়ে যায়। সেটা কার বদনাম? বাবা মার বদনাম, আর এই আশ্রমের বদনাম, যে এইখান থেকে পড়াশোনা করে বেরিয়েও সে নিজেকে সঠিক পথে না গিয়ে রাস্তাটা ডিভাইড হয়ে গেছে, রাস্তাটা বেঁকে গিয়ে সে একটা দুর্বৃত্ত হয়ে গেছে, একটা চোর হয়ে গেছে। সেই চোরকে আমরা ধরবো, বোঝাবো, হলো না তখন মারধর করি আমরা তখন, তাই না? টিচাররাও তো তোমাদের দুষ্টুমি করলে বকে, আমরাও হচ্ছে সমাজের টিচার, আমরা বকি। আমরাও, আমাদের ঘরেও তোমাদের মতো সন্তান আছে, আমরাও বাড়ি ফিরে গিয়ে তাদেরকেও বকছি, তোমাদের। কারণ আমরা চাই যাতে আমার সন্তান যেরকম ভালোভাবে মানুষ হচ্ছে, তোমরাও যাতে সেইভাবে হও। তোমার বাবা মা হয়তো কোনো পাপ কাজে জড়িয়ে পড়লো, সেখানে তো তাকে শাসন করার দায়িত্ব আমাদের। তুমি তো বাবা মাকে শাসন করতে পারবে না, কিন্তু তুমি কি করতে পারো? বাবা মাকে বোঝাতে পারো যে বাবা মা তোমরা এটা করছো এর জন্য আমাদের পরবর্তীকালে আমাকে তো বদনাম হতে হবে, বলবে তো ওটা ওই চোরের মেয়েটা, তাই না? তোমরা তো তোমার বাবা মাকে বোঝাবে। টিচাররা যেরকম তোমাদের বোঝাচ্ছে যে এইটা করলে ভালো, এইটা করলে খারাপ। একটা কথা মনে রাখবে, জীবনে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তোমার বাবা মা তোমাকে জন্ম দিল। আজকে বাবা মা জন্ম না দিলে তো তোমরা জন্মাতে পারতে না, তারা হচ্ছে তোমার প্রথম গুরু। আমরা 3 রকম গুরু আমি মানি। এক হচ্ছে আমার যারা এই তো সারদা মা, রামকৃষ্ণ পরমহংসদেব, এনারা একরকম গুরু, ভগবান আমরা বলি। আরেকটা গুরু কি? বাবা মা, যারা আমাদের পৃথিবীতে চোখ দিয়ে দেখতে শিখিয়েছে। আরেকটা গুরু হচ্ছে আমাদের মহারাজ বা টিচার, যারা তোমাকে একটা কারোর বাড়িতে সিঁড়িতে, দেখো তো সিঁড়ি আছে, দেখেছো? সিঁড়িতে প্রথম ধাপটা হচ্ছে বাবা মা, আর দ্বিতীয় ধাপে কি হচ্ছে? দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকা মহারাজরা, যারা তোমাকে ওখানে তুলতে সাহায্য করছে। এইবার তুমি ধরো 10টা সিঁড়ি আছে, 5টা সিঁড়ি অব্দি তুলে আবার পড়ে যাবে না, ওই 5টা সিঁড়ি অতিক্রম করে আবার 10টায় যাবে? 10টায় হচ্ছে এই ভগবানেরা আছে। ভগবান মানে তোমার জীবনের উপলব্ধি, তুমি যেখানে দাঁড়াতে পারবে, যেখানে গিয়ে সমাজ তোমাকে দেখবে, সারা পৃথিবী তোমাকে দেখবে, সেইটা হচ্ছে একদম টপ। এবার তোমার ডিসিশন, তুমি মাঝখান থেকে নেমে পড়বে না মাঝখান থেকে ওরা আরো কষ্ট করে উপরে উঠবে, তবেই তো তুমি গিয়ে শেষে একদম উপরে উঠে সারা পৃথিবীটাকে দেখতে পাবো, তাই না? আজকে মাঝখান দিয়ে ধরো তোমাদের এই সিঁড়ি, তুমি মাঝখান অব্দি এলে, তুমি কি এই ঘরটা, এই মায়ের প্রতিমূর্তি বা আমার গুরুদেবের প্রতিমূর্তি, রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিমূর্তি দেখতে পাবে? এখানে উঠবে তবে তো দেখতে পাবে। তাই ওঠাটা হচ্ছে তোমরা পৃথিবীটাকে দেখবে, যখন একদম শেষ
সিঁড়ির চাইলে, তখন দেখবে আর পেছনে ঘুরে যে সমস্ত গ্লানি সব কিছু কেটে গেছে, তুমি তখন এগিয়ে চলেছো। এখানে যারা তোমাকে যা যা শেখাচ্ছে সেইটা তোমাদেরকে বড় হয়ে আরো 100টা বাচ্চার ভেতরে ছড়িয়ে দিতে হবে। আজকে যেমন তোমরা কষ্ট করে এখানে পড়াশোনা করছো, এই স্যারেরা এই মহারাজরা তোমাদেরকে পড়াচ্ছে বিনা পারিশ্রমিকে, সব কিছু করছে। তুমি যখন একটা শিক্ষিত হয়ে গেলে, তুমি তোমার পাশের বাড়ির, তখন তুমি বড় হয়ে গেছো, তুমি দেখছো তোমারই বয়সী একটা, এখন যেরকম বয়স সেরকম একটা বাচ্চা মাঠে কাজ করতে যাচ্ছে, না তুই কাজ করতে যাবে না, তুই আয়, আমি লেখাপড়া শেখাবো। তোমরা যদি আরেকটা মানুষ তৈরি করতে পারো, আরেকটা বিদ্যান বানাতে পারো, কার গর্ব হবে? তোমার যেরকম হবে, তোমার এই মহারাজের হবে, তোমার এই টিচারদের হবে, এবং সর্বোপরি ভগবানের হবে, যে না আমার পীঠস্থান থেকে এরা এইভাবে করে করে এগিয়ে গেছে। আজকে আমার ভালো লাগবে যে আটপুর এই আশ্রমের কেউ যদি কোনোদিন, ধরো আমার আরো এখন তোমরা, আমি রিটায়ার করে যাবো এই কাকুরা থাকবে, যদি এইখান থেকে কেউ গিয়ে কেউ ডিএম হলে, কেউ এডিএম হলে, এই কাকু তাকে স্যালুট করবে, ওইটাই প্রাপ্য। তোমরা আজকে ভয় পাচ্ছ, তখন দেখবে তোমাদেরকে আমরা ভয় পাবো। কেন? র্যাঙ্ক কথা বলো, র্যাঙ্ক মানে তুমি যেখানে যাবে, তুমি কালকে একটা ডাক্তার হবে, আমি বয়স্ক হয়ে গেছি, আমি হয়তো তখন বয়স্ক বুড়ো হয়ে গেছি, আমি গেলাম, তুমি বলে যে কাকু তোমায় আমি দেখেছিলাম আমাদের, আমি বলি আরে তো ডাক্তার হয়েছে, আমার কতটা ভালো লাগলো যে এখানে একটা ডাক্তার, সে আমার চিকিৎসা করছে, তাই না? তোমাদের মোটিভ দেখো, সবাই ডাক্তার, সবাই ইঞ্জিনিয়ার, সবাই পুলিশ হয় না, যার যেরকম ভাবে। তাহলে সবাই যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ হবে, তাহলে তোমার বাবা মা যেরকম চাষ করছে, চাষি কি হবে? আমরা ভাত খাবো কোথা থেকে? চাল হবে না, গম হবে না, তোমার পাট থেকে আরম্ভ করে কিচ্ছু হবে না, তো আলু পেঁয়াজ কিছু হবে না। যদি কেউ চাষই না করে, সবাই যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, জাজ হয়, তাহলে এইটাকে করবে। তাহলে এইটাও করতে হবে, পড়াশোনা শিখে কর, শিক্ষিত হয়ে। বেটার টেকনোলজি এসছে, অনেক রকম টেকনোলজি আছে, যার মাধ্যমে তোমরা আরো বেশি, যেখানে 10 বিঘা জমিতে 10 বস্তা চাল হয়, এমন টেকনোলজি আছে সেখানে 100 বস্তা। তা সবাই যদি ডাক্তার, ইঞ্জিনিয়ারের পেছনে ছোট, তাহলে আমাদের চাষি ভাই কে হবে? তার চাষটাও দেখতে হবে। আমরা আমাদের কৃষি ভিত্তিক দেশ, সেটা এইখানে চাষটা হলে আমরা খাবো কি? বাইরের থেকে কিনে এনে খাবো, আরো দাম পড়বে তো। তাহলে আমাদের সবাইকে সব কাজে, যে আজকে ধরো বাথরুম পরিষ্কার করছে সেও মানুষ। এই যে তোমাদের যে দুজনকে দেখছো, এবং নিচে আরেকজনের ছবি আছে, এবং নেতাজি, যারা আমাদের স্বাধীনতার জন্য অনেক কিছু করেছে। আজ আমরা স্বাধীনভাবে এখানে বসতে পারছি, তোমাদের সাথে কথা বলতে পারছি। ইংরেজ জমানায় আমরা নেটিভ ছিলাম, নেটিভ মানে আমাদেরকে মানে যেরকম নিচু স্তরের হিসেবে দেখতো। দেশ আমাদের পরাধীন ছিল, অনেক কষ্ট করেছে, এই সন্ন্যাসীরা অনেক কষ্ট করেছে, মহারাজরা অনেক কষ্ট করেছে, করে তবে তো আমরা স্বাধীনতা পেয়েছি। তা স্বাধীনতা মানে কি? তা আমি এমন কিছু করবো যেটা আমার দেশের জন্য করবো। আমাদের আজকে যেমন এই স্বামী বিবেকানন্দর কথা সারা পৃথিবী জানে, তাই না? আচ্ছা, তোমাদের ভেতরে আমি মনে হয় তোমাদের কারণ মোবাইল নেই, মোবাইল আছে? কেউ মোবাইল আছে? ওইটা কোনোদিন ব্যবহার করবে না। বাবা মাকে বলবে না আমাকে মোবাইল কিনে দাও, নিজের পয়সায় কিনে তারপরে ব্যবহার করবে। তোমরা খুব গরিব, বাবা মা অনেক কষ্ট করছে, তারা দেখো মাঠে কাটছে, মাঠে দুমুঠো ভাত তোমাদের মুখে তোলার জন্য। তেমনি আমাদের মহারাজরা, টিচাররাও তোমাদেরকে ব্যাক করছে যে তোমরা এগিয়ে চলো, খেলছে, এই খেলাটা নিয়ে এগিয়ে যাও। পড়ে গেলে ওনারাই ধরে নেবে, তাই না? তোমরা তো বাচ্চা করে তুলেছো, এরকম জাপতে ধরে না, তা ওনারা জাপতে ধরে আছে তোমাদের, ওই নিয়ে যাচ্ছে, সেইখান থেকে পিছনে বেরিয়ে যেও। মহারাজ, আমাদের দিদিমণিরা, টিচাররা যা বলে অক্ষর অক্ষরে শুনবে, কারণ এরাই তোমাদের এখন গার্জেন। বাবা মা পাঠিয়েছে এনাদের কাছে তোমাদেরকে মানুষ করার জন্য। তোমরা মান আর হুঁশ তবে নিয়ে মানুষ। তোমার যদি মান সম্মান না থাকে, তোমার যদি হুঁশ না থাকে, তাহলে তুমি মানুষ না, তাই তো? এবার দেখছো তোমার সামনে কোনো অন্যায় হচ্ছে, তুমি কি করবে? সঙ্গে সঙ্গে গার্জেনকে বলবে, মানে তোমার অভিভাবকদের বলবে, বা মহারাজকে বলবে, মহারাজরা আমাদেরকে খবর দেবে, আমরা গিয়ে সেইটা আটকাবো। তোমরা হচ্ছে আমাদের মানে কি বলে প্রাণ বোমরা। তোমরা যত বলবে, আমরা তো এখান থেকে দেখতে পাচ্ছি না তোমার গ্রামে কি হচ্ছে, তুমি হয়তো যাচ্ছ, দেখছো একটা মেয়েকে একটা ছেলে খুব মারছে, কিচ্ছু না, তুমি এসে তোমার টিচারদের বলে, টিচাররা আমাদের জানাবে।
কাউকে তো মারা উচিত না, না বিনা কারণে। আর মারবেই বা কেন? কোনো বর তার বউকে মারছে, তাই না? কোনো ছেলে তার বাবাকে মারছে, এগুলোও তো অপরাধ। বলো, তুমি কোনো, তোমাকে যদি আমি মারি, তুমি দোষ করলে টিচাররা বকবে, তুমি কি টিচারকে মারতে পারবে? মারবে না তো। টিচার কেন মারছে? তোমার ভালোর জন্য। কিন্তু অনেকে আছে তোমাদের উপর অত্যাচারের জন্য করছে, সেটা সঙ্গে খবর দেবে। কেউ নেশা করছে, কেউ মদ বিক্রি করছে, খবরটা আমাদের দাও। তোমরা তো থানায় যেতে পারছো না, তোমরা কাকে বলবে? মহারাজকে বলবে, টিচারদের বলবে, তারা আমাদের জানাবে যে স্যার এই গ্রামে এইখানটায় হচ্ছে, তাই না? আজকে যদি মদটা ওখানে না হয়, তাহলে তোমার বাবা কাকারা মদ খেতে পারবে না, খেয়ে এসে বাবা মা কাকিদের মারতেও পারবে না, মানে তো মদ খেয়েছে। সেটা তো তোমাদের একটা দাবি, চুপ করে খবর দিয়ে দিতে, ঠিক আছে? তোমরা চুপচাপ দেখবে, তোমরা নিয়ে এগিয়ে যাবে না, বাধা দিতে যাবে। তোমরা বাচ্চা, তোমাদেরকেও মারতে পারে, খবরটা দিয়ে দেবে, আমরা তার ব্যবস্থা নেব। আর একটা কথা, ভেদাভেদ রাখবে না। আজকে তোমরা এখানে সবাই ভাই বোন, তাই না? তোমরা করছো ও দুটো লজেন্স পেয়েছে, আমাকে দিল না, তো চল ও আমার আলাদা, আমরা আলাদা থাকবো না, একসাথে খাবে। আর একটা জিনিস ভাগ করে খাবে। এই 5টা আঙুল, আমি একটা একটা করে যদি বন্ধ করি, জোর হবে? আমি একটা বন্ধ করলাম, এই 4টে আলাদা, এইটা দিয়ে একটা কিছু তুলতে পারবে? পারবে কি? আবার এইটা খুললাম, এইটা বন্ধ করলাম, পারবে? এগুলো সব বন্ধ করলে এটা একটা খোলা যাবে, পারবে? এগুলো সব করে। কিন্তু যদি 5টাই খোলা থাকে, 5টাই একসাথে কি হবে? যা কিছু তুলতে পারে, পারছো তো? 1 আঙ্গুলে উঠছে, 2 আঙ্গুলে, কিন্তু এই 3টে আঙ্গুল একসাথে জড়ো, তাই না? আমরা 5 জন যদি একসাথে থাকি, তোমরা সকলে যদি একসাথে থাকো, দুনিয়ার কেউ কিচ্ছু করতে পারবে না। তাতে কি একটা কথা আছে, 10 মিলি 20 কাজ, হারি জিতি নাই রাজ। তোমরা হারতেও পারো, একটা কাজে খেলার টিম আছে, গেলে হার জিত আছে। আমি হেরে গেলাম, আমায় চেষ্টা করতে হবে, আবার আমায় জিততে হবে, আমাকে এই আশ্রমের মান রক্ষা করতে হবে। সবাই সবসময় জেতে না, সবাই যদি জিতে যায় তাহলে হারবে কে, তাই না? তা হার জিতের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা ভালোটাকে গ্রহণ করব, খারাপটাকে ফেলে দেবো, এইটা হবে আমাদের জীবনের দৃষ্টি। অনেকে তোমাদের অনেক বন্ধু, আমার দেখো, আমার আজকে আমার 52 বছর বয়স, তোমাদের বাবা মায়ের থেকে আমার কম বয়স। আমার ডাক্তার বন্ধু আছে, ইঞ্জিনিয়ার বন্ধু আছে, রিক্সাওয়ালাও বন্ধু আছে। রিক্সাওয়ালা বন্ধু কি বন্ধু না? সেও বন্ধু। তার সাথে যখন মিশি তার মতো, তার ভালো জিনিসটা সে খাচ্ছে, সে ওই রিক্সা চালিয়ে তার সন্তানদের মানুষ করছে, তার সন্তানরাও ভালোভাবে পাস করছে। আবার একটা ডাক্তারের বন্ধু আছে, তার ছেলেমেয়েরাও পড়াশোনা করছে। কিন্তু আমার ডাক্তার বন্ধু, ওর সমাজে নাম আছে বলে আমি তার সাথে মিশবো। আর রিক্সাওয়ালাটা যে ছোটবেলার বন্ধু, যার সাথে একসাথে টিফিন ভাগ করেছে, আজকে সে পরিস্থিতির বিপাকে পড়ে সে রিক্সা চালাচ্ছে। কিন্তু একসময় তো আমি আর ও পাশাপাশি বসে টিফিন খেয়েছি, তো ওকে আমি এখন কেন মান্যতা দেবো না? ও আমার কাছে বলবে। ঠিক তোমাদের ক্ষেত্রেও তাই হবে। তোমাদের ভেতরে কেউ হবে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পুলিশ, কেউ ম্যাজিস্ট্রেট হবে, কেউ আবার চাষি হবে। ও চাষ করে। আরে চাষি যদি না থাকে খাবোটা কি? ধান না হলে চাল হবে না, চাল না হলে আমার ভাত হবে না, খাবোটা কি বলো তো? আমার চাষিও বন্ধু, ডাক্তারও বন্ধু, ইঞ্জিনিয়ারও বন্ধু, ম্যাজিস্ট্রেটও বন্ধু। আজকে দেখো একজন মহিলা খুব নিচু জায়গা থেকে উঠে উঠে সে আজকে আমাদের রাষ্ট্রপতি। কে নাম জানো? একজন আদিবাসী মহিলা। আমরা আদিবাসীদের বলি যে নিচু, পিছিয়ে পড়া মানুষ। আদিবাসীরা পিছিয়ে মানুষ, সব এক। এই ভগবান, এই মায়ের কাছে সবাই সমান ছিল। এখানে উনি কোনো বড় লোক গরিব কিছু নেই, সবাই ওখানে ওনাকে মা বলে ডাকে। কেন মা? উনি কি আমার জন্ম দিয়েছে? আমি এখনো সারদা মা বলি, তোমরাও বলো, তাই না? সবাই জগতের কাছে উনি মা, জগতের কাছে উনি পরমহংস গুরুদেব। বিবেকানন্দ জগতের কাছে স্বামী বিবেকানন্দ, যিনি প্রথম আমেরিকায় দাঁড়িয়ে যে বয়ান দিয়েছিল, সারা পৃথিবী কেঁপে গেছিল ওনার বয়ান। উনিও তো পারত, ওনার বাবার যা সম্পত্তি, বাবার যা প্রতিষ্ঠা ছিল, উনি মাছ মাংস খেয়ে থাকতে পারতেন। উনি সন্ন্যাস নিয়ে এসে এনাদের দুজনের পায়ে নিজেকে বিলীন করেন। যারা দুর্ভিক্ষে অনাহারে মরছে তাদের পাশে দাঁড়াবেন, ঠিক যেমন এই মহারাজরা দাঁড়াচ্ছে। ওই বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের উপর করছে এনারা। মনে রাখবে, ওইখানে যেরকম ফটোতে উনি বিরাজমান, এইখানে ওনারাও বিরাজমান।
আমরা সেই সম্মানটা আমরা দেবো, ওনাদের কথা মতো চলবো, ভালোভাবে আমরা এগোবো। আর সবচেয়ে বড় এই আটপুরের এই যে তোমরা এখানে আছো, এর একটা সুনাম যেন চারিদিকে করে। একটা ফুলের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে তো, তা ফুলের গন্ধটা ছড়ানোর জন্য তো ফুলটাকে তো তৈরি হতে হবে না? একটা গোলাপের একটা রজনীগন্ধার গন্ধ হয় কখন? যখন পুরো মেলবে। তোমরা যখন পুরো মিলবে, যখন পুরো তোমাদের সুগ্রাণ যেন চারিদিকে ছড়িয়ে পড়ে, আটপুর আশ্রম যেন বলতে পারে এই মেয়েটা, এই মেয়েটা আমার আশ্রমে, এই মেয়েটা আমার জাঙ্গিপাড়া অঞ্চলে, আমরাও যাতে বলতে পারি। আর ভগবান কাছে প্রার্থনা করি যেন তোমাদের কোনো ক্ষেত্রে আমাদের সাথে আবার দেখা হয়, আমরা যেন তোমাদের কাছ থেকে সেবাটা পাই। সবচেয়ে খুশি আমরা তখন হবো যে আমাদের এই একটা সন্তান, সে আজকে আমাদের কাছে তার সেবার মাধ্যমে আমাদের কাছে আবার আসে। তাহলে আমরা একটা ওত দেবো, আমরা প্রতিজ্ঞা করবো যে এই আশ্রমের আমরা সুনাম অর্জন করব, আর সমাজে এমনভাবে এগোবো, দুষ্টকে দমন, এই তো দুষ্টকে আমরা দমন করবো, কোনো খারাপ জিনিস আমরা গ্রহণ করবো না, খারাপ জিনিসকে আটকাবো হতো। তোমরাই হচ্ছে আমাদের, একটা গাছ হলে ফুল কুড়ি হয়, তোমরা আজকে কুড়ি, কালকে যখন ফুল ফুটবে তখন যদি সুন্দর গন্ধ বেরোয়, ওটাই আমাদের হচ্ছে পাওয়া, টিচারদের পাওয়া, মহারাজের পাওয়া। আর কুড়িটা যদি প্রথমেই শুকিয়ে যায় তাহলে তার ফুল হবে না। তাই ফুলটা ফোটার জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে। তোমাদের পেছনে গার্জেন কারা? আমাদের টিচাররা, আমাদের মহারাজরা এবং বাড়ির অভিভাবক। ঠিক আছে? সবাই আমাদের এই পরমহংসদেব, মা এবং আমাদের নিচে নেতাজি আছেন, বিবেকানন্দ দেবের প্রতিজ্ঞা করো যে আমরা যেটা করব সমাজের ভালোর জন্য করব, সেখানে না কোনো জাতি থাকবে, না কোনো ধর্ম থাকবে, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না জৈন, না ইসলাম। ঠিক আছে? সবাই আমরা একই মায়ের সন্তান। আমাদের রক্তের রং লাল তো, মুসলিমের রক্তের রং লাল, খ্রিস্টানের রক্তের রং লাল, শুধু ভগবানগুলো আলাদা। তাই তো? আমরা আমাদের শিব ঠাকুর আছে, কালী ঠাকুর আছে, খ্রিস্টানদের যীশু খ্রিস্ট আছে, জৈনদের মহাজৈন আছে, মহাবুদ্ধ আছে, বুদ্ধদের বৌদ্ধদেব আছে, কোরআন আছে আমাদের মুসলিম ভাইদের। তো সবাই তো একটা মাধ্যম নিয়ে চলবে, যার যার ধর্ম, যার যার মানুষ, আমরা সব মান আর রোষ নিয়ে মানুষ, আর আমরা সবাই একটা, তাই তো? আমাদের ভেতরে কেউ কোনো বিভেদ করতে পারবে না। আমরা হচ্ছি হিন্দুস্তানের নাগরিক, ভারতবাসী। আমরা ভারতই আমাদের মাতা, ভারত মাতা, তাই তো? আর আমাদের নিজের ইষ্টদেব। প্রত্যেকের ধর্ম আলাদা, কিন্তু সবার কিন্তু ওই শরীরের কাঠামো থেকে আরম্ভ করে, রক্ত থেকে আরম্ভ করে, তারও একটা হৃৎপিণ্ড, আমাদেরও একটা হৃৎপিণ্ড, সবই এক। ঠিক আছে? খুব ভালো দেখো, মানুষের মতো মানুষ হও। এই ইনস্টিটিউশনের তোমরা নাম রাখো, টিচারদের মান রাখো। তারা যেরকম কষ্ট করছে, তোমরাও তাদের কষ্টের মধ্যে নিজেদেরকে বিলীন করে দিয়ে আরো অনেক বড় হও, এগিয়ে যাও। সকলে ভালো থাকো। ধন্যবাদ। আমি ধন্যবাদ পাবো। এবারে আমরা আমাদের ছোট্ট ছাত্রী একটি সুন্দর একটি ছোট্ট কবিতা আবৃত্তি করবে, ওনাদের শোনাবেন। অনুশ্রী হাতে কবিতা আবৃত্তি করছে স্বাধীনতা, হ্যাঁ, স্বাধীনতা দিবসের দিনে স্বাধীনতা কবিতা। স্বাধীনতা ইন্দ্রজিৎ রায়। স্বাধীন স্বাধীন বলছি সবাই, আমরা মোটেই স্বাধীন নয়। পরাধীনতার শিকড় পড়ে স্বাধীন দেশে ভেসে রয়। স্বাধীন তার যুদ্ধ মোদের হয়নি আজ অবসান। যেথায় সেথায় ঝরছে কত আমজনতার তুচ্ছ প্রাণ। তাই তো দেশের পতাকা আজ ওড়ে না পথ পথ। নীল আকাশে ঝাঁকছে ডানা, করছি শুধুই ছটফট। আজও দেশে কাঁদছে অনেক ঘর ছাড়া সন্তানের মা। স্বাধীন দেশে ঘর বেঁধেও ঘরে যারা ফিরল না। ভেদা ভেদে দাবা নলে জ্বলছে আজ শহর গা। মা বোনেদের সুরক্ষা নেই বাইরে যখন বাড়াইবা। দেশটা আজও অগ্নি যুগে ভোটের আগে কিংবা পরে। মৃত্যু মিছিল ডাক দিয়ে যায় প্রতিবাদের পরে পরে। স্বাধীনতার নামের তরে নাই তো তেমন স্বাধীনতা।
মরছি শোভে স্বার্থ লোভে, চলছে দেশের স্থাবকতা, ঘুষের তেলে দেশটা চলে, মোদের তেমন বিকার কই, ঘুষো ঘুষি খুনো খুনে, মুখ বুঝে সব তাওসই, ধর্ম আর রাজনীতিতে চলছে বিচার হানাহানি, মন্দ ভালো আঁধার আলো চলছে দড়ি টানাটানি, পাচ্ছি কোথায় স্বাধীন দেশে স্বাধীন পথে চলতে, স্বাধীন আচার স্বাধীন বিচার স্বাধীন কথা বলতে, আজ প্রভাতে স্বাধীন শুধু নীল আকাশে মুক্ত পাখি, আজও আছে তেমনি স্বাধীন মায়ের কোলে শিশুর হাসে, আমিও তো এমনি ধারার স্বাধীনতা ভালোবাসি। নমস্কার। ছোট্ট মেয়ে সত্য বড় কবিতা মুখস্থ করেছে, তোমরাও করবে। এরপরে তোমাদের পুরস্কার দেবো। অনুশ্রীকে আমরা একটু পরে একটা সুন্দর পুরস্কার দেবো। এবারে আমরা অনিল বাবুর মুখ থেকে কিছু শুনে নেব। অনিল বাবু। ধন্যবাদ মহারাজ। এখানে সমস্ত শিক্ষক কর্মী সবাইকে ধন্যবাদ যে আবার সুযোগ দেওয়া। এর আগে একবার আসার সুযোগ পেয়েছিলাম, কারণ আমরা খুবই সাধারণ, হয়তো কাজটা কঠিন করি কিন্তু আমরাও সাধারণ। আর এরকম একটা প্ল্যাটফর্ম, এরকম একটা সুযোগ পেলে সত্যিই ভালো লাগে। তো আজকে এই স্বাধীনতার দিন মহারাজ আমাদের সুযোগ দিয়েছে তোমাদের কাছে আসার। তো এই স্বাধীনতার উপলক্ষে আমাদের তরফ থেকে একটু তো মিষ্টিমুখ খাওয়ানো যায় না, এটা আমাদের তরফ থেকে সবার জন্য। আমরা পরে তোমাদের দেবো লাস্ট। যাক, স্যার তো উনি আমারও স্যার, আমার থেকেও বড় চাকরি তো এবং অভিজ্ঞতা তো, র্যাঙ্কও, পদমর্যাদা। তো স্যার তো সব জীবনশৈলীর অনেক কথা বললেন। তোমাদের জন্য আমার বেশি কিছু বলার নেই, আমি একটা গল্পই বলি, ছোট্ট গল্প। ভালো লাগবে তো? গল্পের প্রতি ইন্টারেস্ট আছে, ঠিক আছে। গল্পটা হচ্ছে একটা গ্রামের। ওই গ্রামে পাশে জঙ্গল আছে, ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামের মধ্যে তোমাদের মতো বাচ্চারা সব আছে। তো দুটো বাচ্চা খুব বন্ধুত্ব, ঠিক একটা যেমন কি নাম, কাশীনাথ। আচ্ছা, কাশীনাথ আর একটা ধরে নাও তোমার পেছনে সুপ্রিয়া। এই যে কাশীনাথ আর সুপ্রিয়া, হ্যাঁ, কাশীনাথ একবার উঠে দাঁড়াও, সুপ্রিয়া একবার উঠে দাঁড়াও, সব ওই দিকে ঘুরে দাঁড়াও একবার। দেখে নাও, এরকম দুটো বাচ্চা, কাশীনাথ আর সুপ্রিয়া, বসে যাও। দিয়ে এদের খুব বন্ধুত্ব, খাওয়া দাওয়া চান ঘুম, বাথরুম একসাথে, না বাথরুমটা একসঙ্গে বসে, ঠিক একেবারে সেই শোলে সিনেমা তোমরা হয়তো জানো না বা দেখোনি, জয় বীরুর মতন দোস্তি, একে অপরকে ছাড়া থাকতে পারে না। দিয়ে একসঙ্গে খেলতে খেলতে এরা জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়া বারণ, বাড়ির লোকেরা, গ্রামের লোকেরা বারণ করেছে। তো বাচ্চাদের মন চলে গেছে। জঙ্গলে গিয়ে খেলতে খেলতে একটা পাতকুয়ো ছিল, পাতকুয়ো বোঝো তো? হ্যাঁ, ওই পাতকুয়োতে সুপ্রিয়া পড়ে যায়। দুর্ঘটনা, পড়ে যেতেই পারে, সুপ্রিয়া পড়ে যায়। আর দুঃখের বিষয়, সুপ্রিয়া সাঁতারও জানে না। সুপ্রিয়া জানো সাঁতার? না, এরকম এই সুপ্রিয়াও জানে না, সাঁতার জানে না। এবার কুয়োর জলে হাবুডুবু খাচ্ছে। তখন কাশীনাথ কি করবে? প্রথমে কাশীনাথ ভ্যাঁ করে কেঁদে দিল, তারপর বললো না, বন্ধুকে তো বাঁচাতে হবে। এদিক ওদিক চিৎকার করছে, কেউ আছে এখানে? আমার বন্ধু পড়ে গেছে জলে, বাঁচাও বাঁচাও। কেউ নেই, জঙ্গল তো, আশেপাশে কেউ নেই। দিয়ে কাশীনাথ তো ভাবছে কি করে বাঁচায়। পাশে দেখলো একটা দড়িতে বালতি বাঁধা আছে। কাশীনাথ সেই বালতিটা কুয়োতে ছুঁড়ে ফেলে দিল আর বলল সুপ্রিয়াকে, সুপ্রিয়া তুই ধরে থাক, আমি ঠিক তোকে টেনে নিয়ে চলে আসবো। ঠিক কিনা? সুপ্রিয়া, কাশীনাথ আরেকবার দাঁড়িয়ে যাও, একবার ওদিক সবার দিকে। এবার এই সুপ্রিয়া কুয়োর জলে পড়ে আছে আর কাশীনাথ দড়ি ধরে টানছে। তুলতে পারবে? বসে যাও, বসে যাও।
কাশীনাথ কিন্তু ছাড়ার পাত্র নয়। ও নিজের সর্বশক্তি লাগিয়ে প্রাণপণে কিন্তু দড়ি টানতেই থাকলো, টানতেই থাকলো, টানতেই থাকলো। মাথার থেকে ঘাম পায়ে পড়ছে, চোখ লাল হয়ে গেছে। কাশীনাথ দাঁতে দাঁত চিপে ওই দড়ি টানতে থাকলো। ততক্ষণ টানলো, একটা সময় ঠিক সুপ্রিয়াকে জল থেকে তুলে দিল। দিয়ে দুজনের কি আনন্দ, কান্না, একসঙ্গে কোলাকুলি করা। তারপরে আবার এবার এদের মনে ভয় হলো যে গ্রামে যদি জানতে পারে তাহলে পিঠের চামড়া তো আর আস্ত থাকবে না, তাই তো? ছাল তো তুলে দেবে। পিঠের ছাল তো তুলে দেবে। বাবা মা গ্রামে যেই যাবে দিয়ে ভয়ে ভয়ে গ্রামে ফিরল। কিন্তু বাচ্চাদের তো একটা বড় গুণ আছে, তারা মিথ্যে কথা বলে। তোমরা কেউ মিথ্যে কথা বলো? হ্যাঁ, বাচ্চারা মিথ্যে কথা বলে না। তো ঘরে গিয়ে ঠিক বলল যে এটাই ঘটনা। ঘটনা শোনার পর প্রথমেই শুরু হলো উত্তম মধুর, তাই না? কাশীনাথ আর সুপ্রিয়ার প্রথমে ভালো করে গুছিয়ে পেলানি হলো। তারপরে ঘটনা শোনার পর কেন মার হলো? এক তো জঙ্গলে যাওয়া, দ্বিতীয়ত মিথ্যে কথা বলা। কি মিথ্যে কথা? এই যে তোমরা যেমন বললে কাশীনাথ সুপ্রিয়াকে জল থেকে তুলতে পারবে না, কেউ বিশ্বাস করলো না। সবাই কি বললো? এটা হতেই পারে না, অসম্ভব, এটা কোনোদিন সম্ভব? কাশীনাথ পারবে সুপ্রিয়াকে তুলতে? কত ভারী চেহারা সুপ্রিয়ার। আর কাশীনাথের এরকম লিখলিখে চেহারা, কি করে পারে? যাক, কেউ বিশ্বাস করলো না। দিয়ে বললো না, বাচ্চাগুলো তো খারাপ হয়ে যাচ্ছে। গ্রামের একজন বয়স্ক যে মোড়ল আছে বা মুরব্বী আছে, যে যাকে সবাই গ্রামের মেনে চলে, তার কাছে নিয়ে যাওয়া হয়। বললো ছেলেগুলো, বাচ্চা ছেলেগুলো বিগড়ে যাচ্ছে, এরা মিথ্যে কথা বলছে। এরা বলছে সুপ্রিয়া জলে পড়ে গেছিল এবং কাশীনাথ নাকি দড়ি ধরে টেনে তাকে তুলেছে, এটা তো সম্ভব নয়। দিয়ে মুরব্বী বাচ্চাদের কাছে জানতে চাইল কি ঘটনা ঘটেছে। বাচ্চারা আবার সেই একই জিনিস বললো। মুরব্বী চোখ বন্ধ করে সমস্ত ঘটনা শুনলো। দিয়ে এবার গ্রামের আশেপাশের লোক যারা জড়ো হয়েছিল, দেখুন তো বাচ্চাগুলো এখন থেকেই বড় বড় মিথ্যুক হয়ে যাচ্ছে। মুরব্বী তখন চোখ খুলে বলল যে না, এরা সত্যি কথা বলছে। বলছে এটা কি করে সম্ভব? এটা কি সম্ভব? একটু বুঝতে পেরেছেন? ঠিক আছে, যাক, বিরতি শেষ। তাহলে কোথায় আমরা আটকে আছি? যে আটকে আছি, মুরব্বী বলছে হ্যাঁ এরা সত্যি কথা বলছে। আর গ্রামের লোক, তোমাদের কি মনে হয় সত্যি কথা বলছে বাচ্চা দুটো? ভাই এখনই তো বলছে তুলতে পারবে না, তাহলে কি করে সত্যি কথা হলো? তাই তো? পারবে কাশীনাথ তুলতে সুপ্রিয়াকে? হ্যাঁ, যখন আমি বলছি হ্যাঁ তখন হ্যাঁ। না, বুঝতে হবে, বুঝতে হবে কারণটা। তো সবাই তোমরা যেমন প্রশ্ন করছো, সবাই তো জিজ্ঞেস করছে যে কাশীনাথ এই লিকপিকে চেহারা নিয়ে সুপ্রিয়াকে কি করে দড়ি দিয়ে টেনে তুলে দিল? এটা তো সম্ভব নয়। সম্ভব কি? সম্ভব নয়। তাহলে কি করে? তাহলে এরা তো নিশ্চয়ই সত্যি কথা বলছে না। মুরব্বী বলছে না, এরা ঠিকই বলছে। তো বলছে সবাই মুরব্বীকে ধরলো, তাহলে বলুন কি করে এরা কাশীনাথ সুপ্রিয়াকে জল থেকে কি করে তুললো? বলছো যেমন ভাবে, যেমন বলেছে, দড়ি বালতি দিয়া দড়িটা ফেলে দিল, দড়ি ধরে দাঁতে দাঁত চেপে টানতে থাকলো যতক্ষণ না সুপ্রিয়া উঠে যায়। তো বলছে না, এটা তো সম্ভব নয়। মুরব্বী তখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবে, যেটা তোমাদেরও জানা উচিত, যে কাশীনাথ কিভাবে সুপ্রিয়াকে জল থেকে তুললো, কিভাবে, কি মনে হয়?
কিভাবে মনে হয়? ওই একইভাবে দড়ি টেনেই তুলেছে। কিন্তু কিভাবে? এ তো সম্ভব নয়। ওর থেকে চেহারায় ভারী, ওজনে ভারী, আর ওর এই চেহারা নিয়ে কি করে মানে এত শক্তি পেল? তখন মুরব্বী একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিল, সেটা হলো তখন কাশীনাথের পাশে কেউ ছিল না এটা বলার যে তোর দ্বারা এটা হবে না। আসল কথা এটা মাথায় ঢোকে কি বলবো? আমরা জীবনে কোনো কিছু কেন পারি না? কি মনে হয় কেন পারি না? কারণ আমরা হয়তো সেই বিষয়ে জানি না, সেটা কিভাবে করতে হয় সেইটা জানি না। আমাদের জীবনে অসম্ভব কিছু নয়, এমন কোনো জিনিস নেই যেটা আমরা করতে পারবো না, যেটা তোমরা করতে পারবে না। তোমরা চাইলে যা করতে চাও, ধরে নাও অনেক গরিব পরিবার থেকে উঠে এসেছো, ডাক্তার হতে চাও, বিদেশে পড়তে যেতে চাও, পারবে? তোমার বাবা মা পড়াতে যেতে পারবে? পারবে? যদি বলো কি তোমরা অক্সফোর্ডে মানে ইংল্যান্ডে পড়তে যাবে বা আমেরিকায় পড়তে যাবে, তোমাদের ইচ্ছে আছে মনে যে বিদেশের ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করব, তোমার কি মনে হয় পারবে বাড়ির লোক পড়াতে? না, কাজ আমারই পারে। কিন্তু তোমরা পারবে। কিভাবে পারবে? ইচ্ছে শক্তিটা। আর এই ইচ্ছে শক্তি আমাদের আশেপাশের লোকেরা আস্তে আস্তে নষ্ট করে যাচ্ছে। বলে না, কি বলে বাড়িতে? গর্ধব, গাধা, মাথা মোটা, মাথায় গোবর আছে, কিচ্ছু হবে না, অঙ্ক করতে পারে না, ইংরেজি বুঝতে পারে না, বাংলা পড়তে পারে না, বলে তো ঘরে? আশেপাশের লোকেরা বলে তো। এইটাই হলো সমস্যা। আমাদের ছোটবেলা থেকে এত না 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 শোনানো হয় যে আমরা সত্যিকারের যে পারবো সেই ক্ষমতা হারিয়ে ফেলি। কাশীনাথের পাশে কেউ ছিল না এটা বলার যে তোর লিপিকে চেহারা তুই এত ভারী লোকটাকে কি করে তুলে দিবি, এটা বলা। কারণ ও এটা জানতো যে আমার বন্ধু জলে ডুবে যাবে আমি যদি না তুলি, তাহলে সবকিছুই সম্ভব যদি আমাদের মধ্যে ওই ইচ্ছা শক্তিটা থাকে। আর আমি অনুরোধ করব আমাদের টিচারদের, আমাদের মানে আশেপাশের ঘরের বাবা মাদেরও বলবো যে বাচ্চাদের মধ্যে নেগেটিভিটি মানে এই না সূচক শব্দটা যেন মনের মধ্যে না ঢুকে যায়। কারণ আমরা হয়তো খুব তাড়াতাড়ি বুঝতে পারে, কারণ একটু দেরি হয়, দেরি হলেও সে কিন্তু সেও পারবে, অসম্ভব কিছু না। তাহলে তোমরা সবাই তো বড় হয় কি হতে চাও? স্বপ্ন দেখেছো? একবার হাত তুলে দেখি কে বড় হয় কি হতে চায়, জানতে চাই। ওই পিছন দিক থেকে হ্যাঁ বলো একজন, কি হবে? ওই যে উঠে বলো। করতে পারছো না, এটা হবে না। নিজে আয়নার সামনে দাঁড়িয়ে 10 বার বলবে আমি ডাক্তার হব, আমি ডাক্তার হব, আমি ডাক্তার হব, আমি ডাক্তার হব, আমাকে কেউ আটকাতে পারবে না, আমি ডাক্তার হবই হব, বলতে হবে। যখন মনে হবে যে তুমি পারবে না, যখন মনে হবে আশেপাশের লোকেরা তোমাকে বলবে যে তোর দ্বারা হবে না, তুই গাধা আছিস, তোর মাথা মোটা, তোর মাথায় গোবর আছে, তুমি কিন্তু নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বলবে, তখনই বলবে যে আমি এটা করেই দেখাবো। রোজ বলতে হবে যতদিন না হচ্ছে, না হলে বড় হওয়ার সাথে সাথে তোমাদের স্বপ্নগুলো তোমরা ভুলে যাবে। তোমরা ভুলে যাবে তুমি এই ছোটবেলায় কি হতে চেয়েছিলে। মাথায় এলো? আজকের থেকে হবে তো এটা। আর সমাজে তোমার যদি ইচ্ছে থাকে তোমাকে কেউ আটকাতে পারবে না, না আর্থিক অবস্থা, না অন্য কেউ, না দারিদ্রতা, না তোমার শারীরিক কোনো প্রতিবন্ধকতা, কেউ তোমাকে আটকাতে পারবে না তুমি যেটা চাও। যাক, আমি বেশি সময় নেব না, বাচ্চারা অনেকটা ইয়ে হয়েছে। ঠিক আছে, গল্পটা ভালো লাগলো? এরপরে না শুনি আবার কাশীনাথ আর সুপ্রিয়াকে নিয়ে যেন মজা না হয়। হ্যাঁ, যাক, মহারাজকে আমি হ্যান্ড ওভার করছি। বাচ্চারা সকাল থেকে আছে, আমরাও অনেক একটু দেরি করেই এসেছি। যে তোমাদের কাছে এসে, তোমাদের সঙ্গে মিশে, তোমাদের কাছে ফিরে আসাটা যেন তোমাদের দেখলে আমাদের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। আমরাও মানে খুব বড় কনভেন্ট স্কুলে পড়িনি, আমরাও এরকমই খুব সাধারণ স্কুলেই পড়েছি তোমাদের মতো। ধন্যবাদ। আর আজকের ৭৮তম আমাদের স্বাধীনতা দিবসের জন্য আমরা সবাই গর্বিত, কিন্তু তোমাদেরও স্বাধীন হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের স্বপ্ন পূরণ করতে হবে। সেদিন ভাববে তুমি সত্যিকারের স্বাধীন হয়েছো। শুধু দেশ স্বাধীন হলে হবে না, নিজেদেরও স্বাধীন হতে হবে। ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ সন্দীপবাবু। আমাদের
শেষ অংশ আমরা আমাদের বাচ্চারা আরেকটা ছোট্ট পারফরমেন্স করবে, স্বদেশ মন্ত্র পাঠ করবে আমাদের ছানারা। এরা বাই হার্ট করেছে, এরা সুন্দরভাবে বলবে। চলে চলে চারজন চলে আর কে আছে? স্বদেশ মন্ত্র স্বামী বিবেকানন্দ। হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা, এই দাস ও সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, রমায়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথ তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সরল বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কবি মাত্র পশ্চাৎপৃত হইয়া সরল পেটাইয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার সুসজ্জা, আমার যৌবনের উপভোগ, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত হে গৌরীনাথ, হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। কষ্ট সুন্দর ওরা মুখস্থ করলো। এবারে আমরা কয়েকটা পুরস্কার দেবো।